আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম কার্বোহাইড্রেট সমাচার পার্ট 2। তোমরা যারা কার্বোহাইড্রেটের আমার ফার্স্ট লেকচারটা দেখেছো, আশা করি মোটামুটি একটা কার্বোহাইড্রেট সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো। আজকে লেকচারটার মধ্যে আমরা কার্বোহাইড্রেট শেষ করবো ইনশাল্লাহ। ইনস্ট্রাক্টর হিসেবে আসিফুজ্জামান আসিফ, রংপুর মেডিকেল কলেজ। আজকে খবর সকাল সকালে ভালো আছো? গতদিন আমরা মনোস্যাকারাইড শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করবো ডাইস্যাকারাইড। চলো দেরি না করে শুরু করা যাক। মনোস্যাকারাইড আমরা করছিলাম যে সকল শর্করা শুধুমাত্র কার্বোহাইড্রেট শুধুমাত্র একটি মাত্র শর্করা বা স্যাকারাইড করে এটা লাগে মনোস্যাকারাইড। তো ডাই মানে তোমরা বুঝতে পারছো, ডাই হলো 2। যে সকল কার্বোহাইড্রেট 2টি স্যাকারাইড নিয়ে করতে 2টা মনোস্যাকারাইডের সমন্বয় করতে তাহলে হচ্ছে কি ডাইস্যাকারাইড। এবং ডাইস্যাকারাইডগুলো পরস্পরের মাধ্যমে 2টা মনোস্যাকারাইড পরস্পরের মধ্যে যে বন্ড বা বন্ধনের মধ্যে যুক্ত হয়ে থাকে সেই বন্ধনের নাম হচ্ছে কি গ্লাইকোসাইডিক বন্ড। সেই বন্ধনের নামটা হচ্ছে কি গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে 2টা মনোস্যাকারাইড পরস্পর যুক্ত হয়ে ডাইস্যাকারাইড গঠন করে। তো আমাদের এখানে ডাইস্যাকারাইডের কিছু উদাহরণ জানতে হবে। উদাহরণগুলো আমাদের সুক্রোজ, সেলুলোজ, ম্যালটোজ এবং ল্যাকটোজ। উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে আসতে হবে। তো ডাইস্যাকারাইডের উদাহরণ হলো কি সুক্রোজ, সেলুলোজ, ম্যালটোজ এবং ল্যাকটোজ। তো সুক্রোজ কি দিয়ে সুক্রোজ দেখি, সুক্রোজ সাধারণত গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নিয়ে গঠিত। তাহলে এখনও সুক্রোজকে ভাঙলে এখনও গ্লুকোজ এবং এখনও ফ্রুক্টোজ কী পাওয়া যায়। তো যদি আমরা ম্যালটোজ দেখি, ম্যালটোজকে ভাঙলে কী পাওয়া যায়, 2 গ্লুকোজ। ম্যালটোজটা আমরা মনে রাখতে পারি এক মায়ের 2 যমজ সন্তান। ম্যালটোজ হলো মা আর মায়ের 2 যমজ সন্তান হলো কি গ্লুকোজ। তাই ম্যালটোজকে আমরা যদি ভাঙি তাহলে 2 কী পাবো, গ্লুকোজ পাবো। আমরা ম্যালটোজকে ভাঙলে 2 গ্লুকোজ পাবো। ল্যাকটোজকে ভাঙলে তাহলে কী পাবো, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। সেটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবো। ডাইস্যাকারাইডের উদাহরণ হলো কি সুক্রোজ, সেলুলোজ, ম্যালটোজ এবং ল্যাকটোজ। সুক্রোজকে ভাঙলে পাবো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ম্যালটোজকে মায়ের যমজ সন্তান 2 গ্লুকোজ এবং ল্যাকটোজকে ভাঙলে পাবো গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। তারপর যদি আমরা দেখে আসি তাহলে সুক্রোজ হলো কি, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো কি সুক্রোজ। আমি তোমাদেরকে আগে বলছিলাম যে মানবদের প্রধান শর্করা হলো কোনটি, শর্করা হলো গ্লাইকোজেন টাইপ, গ্লাইকোজেন ও গ্লুকোজ। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ। উদ্ভিদের যতগুলো খাদ্য পরিবহন বা পরিচালনা শ্বসন জায়গা হচ্ছে সব কিছু সুক্রোজকে নিয়েই হবে, চিনি বা সুক্রোজকে নিয়ে। উদ্ভিদের ম্যাক্সিমাম যে ইয়েগুলো আছে পুষ্টি উপাদানগুলো, ভিটামিন, প্রোটিন, শর্করা সবগুলো বেশিরভাগ সুক্রোজ হিসেবে পরিবাহিত হবে উদ্ভিদে। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো কি সুক্রোজ। তারপরে যদি আমরা দেখি চিনি হলো একটি সাধারণ সুক্রোজ এবং ইক্ষু এবং বিট থেকে চিনি পাওয়া যায়। গতদিন আমরা দেখছিলাম যে মনোস্যাকারাইড যেগুলো ছিল গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, তারপর রাইবোজ, সেলুলোজ, এগুলো সবগুলো কী ছিল রিডিউসিং সুগার। কিন্তু আমাদের এই সেল ক্যাপাসিটি হয়তো নন রিডিউসিং সুগার যেটা হবে একটাই আছে, সেটা হলো আমাদের সুক্রোজটা হলো কি আমাদের সুক্রোজটা হলো আমাদের একটা কি রিডিউসিং সুগার নয় বা নন রিডিউসিং সুগার। আরেকটা আসবে আংশিক রিডিউসিং সুগার, এটা মানে ম্যালটোজ বেবি। ম্যালটোজটা হলো আংশিক রিডিউসিং সুগার এবং আমাদের সুক্রোজটা হলো কি রিডিউসিং সুগার, এটা মনে রাখবো। সুক্রোজটা কেন নন রিডিউসিং সুগার নয়, কারণ দেখো, কারণ সুক্রোজ তৈরির সময় 2টি মনোস্যাকারাইডের মুক্ত অ্যালডিহাইড ও কিটোন গ্রুপের অস্তিত্ব কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কারণ সুক্রোজ তৈরির সময় 2টি মনোস্যাকারাইডের মুক্ত অ্যালডিহাইড ও কিটোন গ্রুপের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, সুক্রোজের বিজারণ ক্ষমতা থেকে বিলুপ্ত হয়ে যায়। দেখো, অ্যালডিহাইড এবং কিটোন দুটাই ছিল রিডিউসিং সুগারে বিজারিত, যেগুলো বিজারিত হয় তোমার অ্যালকেন তৈরি করতে পারে। কিন্তু যখন সুক্রোজটা তৈরি হয় তখন অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপটার অস্তিত্ব নষ্ট হয়ে যায়, ফলে এটা রিডিউসিং সুগার থাকে না, নন রিডিউসিং সুগার হয়ে যায়। তারপরে যদি আমরা দেখি যে এখানে খুব একটা ইম্পর্টেন্ট ইয়ে আছে যে সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে পরিবেশিত হয় এবং মধুর প্রধান কাঁচা হলো সুক্রোজ। একটু আগে যেতে পারলাম, তাহলে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো কি সুক্রোজ। তাহলে উদ্ভিদের যে শ্বসন, সার সংশ্লেষণ, এগুলো মূলত কি সুক্রোজে তৈরি হবে এবং সুক্রোজে পরবর্তীতে শোষণ হবে দেহে, শরীরের মাধ্যমে চালিত হয়ে শক্তি উৎপন্ন করবে। এই জন্য সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট কি সুক্রোজ হিসেবে পরিবেশিত হয়, যেহেতু প্রধান ডাইস্যাকারাইড সুক্রোজ। তাছাড়া কি এই সুক্রোজ থেকে অনেক কিছু আর চান্সেস না নেই। সো একটু লজিক দিয়ে মনে রাখলেই বোঝা যায়। তারপর যদি আমরা এখানে কিছু দেখি, সুক্রোজ সম্বন্ধে আমাদের কিছু জানতে হবে, বেসিক নলেজ 2টা ইনফরমেশন জানলেই হবে, খুব বেশি জানতে হবে না। যে ইক্ষু রসের প্রায় 15% সুক্রোজ। সুক্রোজটা মূলত ইক্ষু বা চিনি তো সুক্রোজ নাকি, চিনি সুক্রোজের সংকেতটা চিনি সংকেতটা একই, C12H12 এটা মূলত সুক্রোজ। এবং আমাদের সুক্রোজের ধর্মে জানতে হবে সুক্রোজের গলনাঙ্ক হলো কত, 188 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
গতদিন আমরা বলছিলাম রাইবোজের গলনাঙ্ক, এটা কি তোমাদের মনে আছে? রাইবোজের গলনাঙ্ক ছিল 95°C ছিল 95, বিজ্ঞানী এমিল ফিশার আবিষ্কার করছিলেন। আশা করি মনে থাকবে। এই টাইপ যেগুলো একই টাইপের ইনফরমেশনগুলো আছে তোমরা একসাথে মনে রাখার চেষ্টা করবে। যেমন সুক্রোজ, মানে এখানে দেখলে গলনাঙ্ক একটু ভাববা যে আর কোথায় গলনাঙ্ক করেছিলাম, রাইবোজে বলেছিলাম 95°, এটা মনে রাখবা। তারপর যদি সুক্রোজের কাজ দেখি, শ্বসনের উপাদান হিসেবে শক্তি উৎপন্ন করে। তোমাদের একটু আগে যেটা বললাম, যেহেতু উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড অণুটা হচ্ছে সুক্রোজ, তাই এখানে শ্বসন সালোকসংশ্লেষণ সবগুলোতেই সুক্রোজ ব্যবহৃত হবে, অন্য কিছু ব্যবহৃত করার চান্স নেই। তারপর যদি আমরা এখানে ব্যবহার দেখি, অপেক্ষারে অক্সালিক অ্যাসিড উপস্থিতিতে এবং স্বচ্ছ সামান্তরিতে সুক্রোজ ব্যবহৃত হয়। আমরা কতদিন গ্লুকোজের কিছু ব্যবহার করছিলাম, ক্যালসিয়াম কার্বনেট হিসেবে, তারপর ফলমূল পাকাতে ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে, ভিটামিন সি তৈরিতে, মনে আছে দর্শক সবার। তো তারপর সুক্রোজ গেল। এবার আমরা যদি আরেকটা ডাইস্যাকারাইড দেখি, তারপর সেলুলোজ। সেলুলোজ সম্বন্ধে আমাদের বেশি কিছু জানার নাই, যেটা জানতে হবে গেল কি, আমাদের জানতে হবে সেলুলোজের গঠনটা একটু। সেলুলোজ বা লিগনিনের আংশিক ভাঙনের ফলে কী তৈরি হয়? সেলুলোজ তৈরি হয়। নামটা দেখলে তোমরা বুঝতে পারছো, সেলুলোজ থেকেই সেলুলোজ নামকরণটা করা হয়েছে। সেলুলোজ বা লিগনিনের আংশিক ভাঙনের ফলে কী তৈরি হবে? সেলুলোজ তৈরি হবে, এবং এটা হলো একটা কি, রিডিউসিং সুগার, বিজারণ শর্করা। তারপর যদি আমরা দেখি, সেলুলোজের একটা গঠন মনে রাখতে হবে একটু কষ্ট করে। 2 অণু বিটা ডি গ্লুকোজের অনপর লিঙ্কেজ দিয়ে যুক্ত হয়ে সেলুলোজ তৈরি হয়। এরকম কয়েকটা দিয়ে আছে, বিটা ডি, তারপর আলফা ডি, অনপর, এর একটু এলোমেলো হয়ে যায়, এগুলো একটু দেখে নিবা। যেন আমরা একটু পরে গ্লাইকোজেনে দিয়ে দিব আলফা ডি, বুঝছো? দেখবা। তারপর যদি আমরা আরেকটা ডাইস্যাকারাইড দেখতে পাই, এটা হলো কি, ম্যালটোজ। যদি ম্যালটোজটা দেখো, সাধারণত স্টার্চের আংশিক ভাঙনের ফলে কী তৈরি হয়? ম্যালটোজ তৈরি হয়, এবং এটি একটি আংশিক রিডিউসিং সুগার। দেখো একটু আগে তোমাদেরকে বললাম, এতে আমরা ম্যাক্সিমাম বলে দেখবো রিডিউসিং সুগার, শুধুমাত্র একটা সুক্রোজ বা চিনি, এটা হবে নন রিডিউসিং সুগার, এবং ম্যালটোজটা হবে কি, আংশিক রিডিউসিং সুগার, পার্টলি রিডিউসিং সুগার। তাহলে সেলুলোজটা কি? সেলুলোজ বা লিগনিনের আংশিক ভাঙনের ফলে সেলুলোজ তৈরি হলো, যেটা হলো একটা কি, রিডিউসিং সুগার। আর ম্যালটোজটা হলো স্টার্চের আংশিক ভাঙনের ফলে তৈরি হলো, যেটা হলো একটা কি, আংশিক রিডিউসিং সুগার। এটা আমাদের দেখলে আশা করি হবে। তারপর যদি আমরা দেখি এদিকে, তাহলে আমাদের মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড শেষ হলো। এবার ছিল আমাদের কি, অলিগোস্যাকারাইড। স্যাকারাইড ছিল একটি, ডাইস্যাকারাইড ছিল দুইটা মনোস্যাকারাইড। এখন যদি আমরা অলিগোস্যাকারাইডে আসি, অলিগোস্যাকারাইডে আমাদের মনোস্যাকারাইডের সংখ্যা হবে 3 থেকে 10টা। তো 3 থেকে 10টা মনোস্যাকারাইড নিয়ে গঠিত হবে আমাদের কি, অলিগোস্যাকারাইড। সো অলিগোস্যাকারাইড তাহলে উদাহরণগুলো কী হতে পারে? যেমন ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, এগুলো সবগুলো হবে অলিগোস্যাকারাইড, বুঝছো? সাধারণত 3 থেকে 10টি মনোস্যাকারাইড একটি অলিগোস্যাকারাইড গঠন করে। তাহলে আমাদের অলিগোস্যাকারাইডের উদাহরণগুলো লাগবে। প্রথম উদাহরণ হচ্ছে ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইডের উদাহরণ হলো কি আমাদের র্যাফিনোজ, এদের উদাহরণগুলোই লাগবে। তোমরা জানো যে মেডিকেল অ্যাপ্লিকেশন টেস্ট এবং এসএসসি দু জায়গাতে সাধারণত এমসিকিউতে কোনগুলো থেকে এমসিকিউ কোয়েশন করা হয়? সব উদাহরণ আর হলে তোমার বৈশিষ্ট্যগুলো থেকে, বৈশিষ্ট্য কাজগুলো থেকে মূলত এমসিকিউগুলো হয়ে থাকে। সো উদাহরণ আমাদের মাস্ট মনে রাখতে হবে। ট্রাইস্যাকারাইডের উদাহরণ হলো র্যাফিনোজ, টেট্রাস্যাকারাইডের উদাহরণ হলো স্ট্যাকিওস ও স্কার্ডোস, এবং পলিস্যাকারাইডের উদাহরণ হলো, পেন্টাস্যাকারাইডের উদাহরণ হলো ভার্বাগোস। চলো সহজে এটা করে মনে থাকবে, যদি আরেকবার রিভাইজ করি। ট্রাইস্যাকারাইড হলো আমাদের র্যাফিনোস, টেট্রাস্যাকারাইড হচ্ছে স্ট্যাকিওস এবং স্কার্ডোস, এবং পেন্টাস্যাকারাইড হলো আমাদের কি, ভার্বাগোস। আশা করি মনে থাকবে সবার। তারপর যদি আমরা আসি কি, পলিস্যাকারাইডে। সব পলি মানে কি? পলি মানে বহুত, অনেকগুলা পলিমার। যেমন পলিমার একসাথে কতগুলো একটা করে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো চেন বা শিকল যুক্ত হয়ে পলিমার তৈরি করে না, ওইরকম পলিস্যাকারাইড ওই টাইপের অনেকগুলো মনোস্যাকারাইড একত্রিত হয়ে এটাকে পলিস্যাকারাইড গঠন করে। সো আমাদের যেখানে প্রথমে যেটা জানতে হবে, পলিস্যাকারাইডের উদাহরণগুলো মাস্ট। পলিস্যাকারাইডের উদাহরণগুলো হলো কি, স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন হলো কি পলিস্যাকারাইড। আমাদেরকে আবার বলি, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড আমাদের উদাহরণগুলো এলোমেলো করা যাবে না, উদাহরণগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। একটা ডাইস্যাকারাইড উদাহরণ কী ছিল? সেলুলোজ, সেলুলোজ, তারপর হচ্ছে স্টার সেলুলোজ, সেলুলোজ হলো কি আমাদের ডাইস্যাকারাইডের উদাহরণ। আর পলিস্যাকারাইডের উদাহরণ হলো আমাদের গ্লাইকোজেন,
সরি ভুল বলে ফেললাম। দেখো একটু আমরা কি দেখলাম যে ডাইস্যাকারাইডগুলো ছিল আমাদের কি সুক্রোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এগুলো ছিল আমাদের ডাইস্যাকারাইড। পলিস্যাকারাইডগুলো হবে আমাদের স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। অর্থাৎ আমাদের উদ্ভিদের আপনাদের প্রধান যে সঞ্চিত খাদ্যদ্রব্যগুলো আছে এগুলো হলো আমাদের মূলত কি পলিস্যাকারাইড। যেমন প্রাণীদেহে কি গ্লাইকোজেন হিসেবে খাদ্য সঞ্চিত থাকে না, উদ্ভিদেও থাকে স্টার্চ হিসেবে। তাহলে আমরা যদি এখানে দেখি সেলুলোজ প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এটা কীভাবে পাওয়া যায় যদি একটু তোমরা গেস করো তাহলে বুঝতে পারবে। সেলুলোজ সাধারণত কি উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান না? তাহলে উদ্ভিদের গাছের সংখ্যা বেশি না মানুষের সংখ্যা বেশি? অবশ্যই উদ্ভিদ হিসেবে গাছের সংখ্যা অনেক বেশি, তাহলে সেলুলোজকে বেশি পাওয়া যাবে না। সেই জন্য প্রকৃতিতে সেলুলোজ প্রকৃতিতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এবং উদ্ভিদের প্রধান অনেকটা উপাদান, এবং স্টার্চ পাওয়া যায় কি দ্বিতীয় পর্যায়ে। তারপর যদি আমরা এখানে দেখি পলিস্যাকারাইডগুলো মূলত প্রকৃতিতে কীভাবে পাওয়া যায়। এটা হলো কি গাঠনিক পলিস্যাকারাইড আর এটা হলো কি সঞ্চয় পলিস্যাকারাইড। গাঠনিক বলতে তোমরা কী বোঝাতে পারছো, অবশ্যই কী করবে গঠন করবে। তা তোমরা একটু বলতো যে পলিস্যাকারাইড হিসেবে সেলুলোজ মূলত কী গঠন করে। সেলুলোজ প্রধানত গঠন করে আমাদের উদ্ভিদের যে কোষপ্রাচীরটা আছে মূলত, সেগুলো কোষপ্রাচীরের প্রধান উপাদান কী থাকে সেলুলোজ, এর পাশাপাশি থাকে হেমিসেলুলোজ, তারপর পেকটিন, সবেন এগুলো থাকে নাকি। সেই জন্য গাঠনিক পলিস্যাকারাইডের মধ্যে আছে আমাদের সেলুলোজ, হেমিসেলুলোজ এবং কী আছে পেকটিন। দেখা চলে এসছে এখানে মাটির এখানে। আর দ্বিতীয়ত আছে আমাদের কি সঞ্চয় পলিস্যাকারাইড। সঞ্চয় লিখে যেগুলো আমাদের খাদ্য হিসেবে সঞ্চিত থাকে দেহে, যেমন গ্লাইকোজেন, স্টার্চ, এগুলা সঞ্চয়। দেখো হেডলাইন বুঝলেই আমাদের কিন্তু উদাহরণ চলে আসতেছে আপনি আপনি। একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, এতটাও কঠিন না বায়োলজি, বিশেষ করে বোটানি। তারপরে যদি আমরা এখানে কিছু এবার কিছু উদাহরণ দেখবো পলিস্যাকারাইডের বোঝানো আছে শ্বেতসার বা স্টার্চ। খুবই সহজ, বেশি কিছু দরকার নেই স্টার্চের বিষয়ে। এর সাথে অ্যামাইলেজ এবং অ্যামাইলোপেকটিন নামক দুইটা পলিস্যাকারাইডের সমন্বয়ে স্টার্চ করতে হয়। তাহলে স্টার্চ কিছু সমন্বয় করতে হয় অ্যামাইলেজ এবং অ্যামাইলোপেকটিনের মাধ্যমে, এবং ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সৃষ্ট চিনির অধিকাংশই পরিবর্তিত হয়ে স্টার্চে পরিণত হয়। এটা তো দেখবা। এখানে আবার কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো দেখতে হবে। এখানে স্টার্চ সম্বন্ধে দুইটা জিনিস আমাদের ভালোভাবে দেখতে হবে। এটার মধ্যে একটা স্টার্চের বৃহত্তম ছিল, একটা ছিল ক্ষুদ্রতম। গোল আলু, আমাদের যে গোল আলুটা আছে, গোল আলুর স্টার্চ কণিকা সবচেয়ে বৃহত্তম, এবং যে চাল আছে চাল চাল থেকে আমরা ভাত খাই না, চালের স্টার্চ কণিকা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম। এছাড়াও যে বীজ, ফল, কন্দ প্রভৃতি সঞ্চয় স্টার্চ জমা থাকে। গম, আলু স্টার্চের প্রধান উৎস। এটা শর্করা বা কার্বোহাইড্রেট চলে আসে। গম, আলু, ধান, গম, যব এগুলো থেকে স্টার্চ বা শ্বেতসারগুলো যেগুলো পাওয়া যায়, ওগুলো হচ্ছে কি আমাদের শ্বেতসারের প্রধান উৎস। এই স্টার্চের মধ্যে অন্যতম একটা মনে হলো আয়োডিন দ্রবণে স্টার্চ কী ধারণ করে, নীল বর্ণ ধারণ করে। আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে, এটা মনে রাখতে হবে, কোনোভাবে এই জিনিস ভোলা যাবে না। সামনে আমাদের আরও কয়েকটা বর্ণ আসবে, যেমন স্টার্চ নীল বর্ণ, সেলুলোজ কোনো বর্ণ দেয় না, তারপর গ্লাইকোজেন আবার ওইদিকে লালচে বেগুনি বর্ণ দেয়। এই কয়েকটা মনে রাখতে হবে, এগুলো একটা খুবই ইম্পর্টেন্ট। আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে। তারপরে যে আমরা নিচে এসে দেখতে পারবো যে গোল আলুর স্টার্চ হলো বৃহত্তম এবং চালের স্টার্চ কণিকা সবচেয়ে ক্ষুদ্রতম। সে সম্বন্ধে আর একটা ইনফরমেশন জানতে হবে আমাদের, সেটা হলো কি আলু, ধান, গম, ভুট্টা, যব ইত্যাদির স্টার্চে শতকরা 22 ভাগ অ্যামাইলেজ, 78 ভাগ হচ্ছে আমাদের কি অ্যামাইলোপেকটিন থাকে। তাহলে এখানে যদি মনে রাখতে পারো, দেখো অ্যামাইলোপেকটিন কি নামটা বড় না? তাহলে যেটা নামটা একটু বড় সেটা থাকবে বেশি পরিমাণে, 78 ভাগে 78%। আর অ্যামাইলেজ কি নামটা ছোটো না, সে অ্যামাইলেজ থাকবে কি কম পরিমাণে, 22 ভাগ। আমাদের সহজেই। তারপরে যদি আমরা দেখি এখানে স্টার্চের ধর্মগুলো দেখে নেবো একটু। ধর্ম একটা কিছু আছে, এগুলো দেখে নিবা। তার মধ্যে একটা আছে ইম্পর্টেন্ট যেটা ধর্ম, সেটা আমি দেখে নিই। আইডেন দেবেন স্টার্চ নির্মাণে ধারণ করে, বাকিগুলো তোমরা একটু দেখে নিও। স্টার্চের ধর্ম মূলত আসতে পারে। তারপরে যদি আমরা এখানে নিয়ে আসি স্টার্চের ব্যবহার, এগুলো তোমাদের দেখা যায়, তো এগুলো দেখে নিলাম। ইম্পর্টেন্ট যেটা মার্ক করে দিই, অনেক শিল্প প্রতিষ্ঠানে গ্লুকোজ, অ্যালকোহল ও চোরাই মধ্যে স্টার্চ ব্যবহৃত হয়, এবং কাগজ ও আঠা বস্তুতে স্টার্চ ব্যবহৃত হয়। তারা বলতে পারে স্টার্চটা শ্বেতসার, এটা আবার অ্যালকোহল জাতীয় ব্যবহৃত হয়। এটা তো একটা তোমাদের উদাহরণ দিই শ্বেতসার।
আমরা যদি যারা পান্তা ভাত খাই, ধরো পান্তা ভাতটা যদি আমরা একদিন পর খাই না, রাতে ভিজায় রাখলে, পানি দিয়ে রাখলে সকালে উঠে পান্তা ভাত খাওয়া যায়। ওই পান্তা ভাতে কিন্তু একটা আমাদের অ্যালকোহল জাতীয় পদার্থ তৈরি হয়। ওই পান্তা ভাতটা যদি আমরা একদিন না রেখে 3 অথবা 4 দিন রেখে দিই, তখন ওইটাই আমাদের অ্যালকোহলটা হিসেবে কাজ করে। এখানে কিছু অ্যালকোহলের সৃষ্টি হয়, বুঝছো? এভাবে স্টার্চ থেকে এটা যখন বাণিজ্যিকভাবে করা হয়, তখন এটা বাণিজ্যিকভাবে ওটা থেকে অ্যালকোহল উৎপন্ন করে বের করা হয়। তারপর যদি আমরা আসি সেলুলোজ, সেলুলোজ সম্বন্ধে সেলুলোজ একটা ইম্পর্টেন্ট আছে বৈশিষ্ট্য দেখে নিবা। এই যে সেলুলোজ হলো কি, বিটা ডি গ্লুকোজ পরস্পর বিটা 1,4 কার্বনের বন্ধনে আবদ্ধ হয়ে সেলুলোজ তৈরি করে। স্টার্চ সেলুলোজের মূলত একই টাইপের। স্টার্চের সেলুলোজ বিটা ডি গ্লুকোজ পরস্পর কার্বনের বন্ধনে আবদ্ধ হয়ে সেলুলোজ তৈরি করে। সেলুলোজও একই টাইপের হতে হয়। এরপর আমাদের যদি নিতে হবে মূলত ইয়াটা সেলুলোজের কিছু গঠন। উদ্ভিদের উদ্ভিদের ভার বহনের দায়িত্ব পালন করে কি সেলুলোজ, এবং এখানে যে পরিমাণগুলো আছে পরিমাণগুলো সবগুলোই লাগবে। যেমন তুলায় সেলুলোজ কত থাকে 94%, লিনেনে 90%, তন্তু কোষে 90% এবং কাঠে 60%, তৃণতে 30 থেকে 40% এবং মাটিতে কত থাকে 40 থেকে 70% থাকে। তোকে কখনো ভাবছিলা যে মাটিতে সেলুলোজ থাকবে? অবশ্যই থাকবে, কিন্তু মাটির উদ্ভিদের শিকড় আছে মাটির নিচে, সেখানে সেলুলোজ থাকবে। সেই পার্সেন্টেজগুলো মনে করতে হবে। এখান থেকে ইম্পর্টেন্ট হলো আমাদের যে কোশ্চেনের মধ্যে সব থেকে বেশি পরিমাণে সেলুলোজের কোয়ান্টিটি তুলায়, তুলায় সব থেকে বেশি পরিমাণে কত থাকে সেলুলোজ থাকে 94%। এটা একটু ভালোভাবে মনে রাখবো যে সব থেকে বেশি পরিমাণে সেলুলোজ থাকে কোয়ান্টিটি তুলায়। তারপরে যদি আমরা সেখানে সেলুলোজের কিন্তু ধর্ম দেখতে পারবো। দেন যদি আমরা এখানে দেখি সেলুলোজের ধর্ম, তো সেলুলোজ আমরা জানি সেলুলোজের সাথে সাদা সিধে, এই সব কিছুতেই সাদা দেয় না, বা সব কিছুতেই এর নানা টাইপ একটা আছে, মানে কিছুই করে না, মানে একটা এমন ভাব আছে যে সাদা সিধে ব্যক্তি খুবই ভালো মানুষ, ভদ্র, বুঝছো? যে দেখো এর বৈশিষ্ট্যগুলো দেখলে বুঝতে পারবা। সেলুলোজ হলো আমাদের কি স্বাধীন, গন্ধহীন, সাদা ও কঠিন যে রাসায়নিক পদার্থ থেকে পানিতে অদ্রবণীয়, অবিজারক পদার্থ, নির্ভরত, মিষ্টি নয় এবং বিচরণ ক্ষমতাবিহীন, আয়োডিন দ্রবণে কোনো রং দেয় না, একটু আগে যেটা বললাম, এর কোনো পুষ্টিগুণ কি নাই, সবগুলোই না টাইপের, পানিতে দ্রবিত হবে না, অবিজারক পদার্থ। এবং সেলুলোজের কি কোনো স্বাদ আছে? না, কোনো স্বাদ নেই, যেহেতু একটা পলিস্যাকারাইড, কোনো স্বাদ নেই, স্বাধীন এবং এটা নন রিডিউসিং একটা সুগার। এবং আয়োডিন দ্রবণে কোনো দ্রবণ দেয় না। একটাকে বললাম আমাদের কি দেবে স্টার্চ, আয়োডিন দ্রবণে কী দেবে নীলবর্ণ দেবে। প্রধান একটা কাজ হলো উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, তোমরা আগে দেখছো। এরপর দেখতে এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে বিবিআই, সেলুলোজের যে ব্যবহারটা আছে, এটা এটা একটা কি খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সো কয়েকটা আমাদের ইম্পর্টেন্ট যেগুলো লাগবে সেগুলো পড়ে দেবে, সবগুলোই পড়বা, যে কয়েকটা মার্ক করা আছে সেগুলো একটু ভালো করে পড়বা। সেলুলোজের ব্যবহারটা মনে রাখার জন্য তোমাদেরকে এখানে একটা ছন্দের ব্যবস্থা করে দিয়েছি, দেখো, আশা করি ভালো লাগবে। যে মজনু সাহেব স্টেশনের বাইরে দাঁড়িয়ে কী তুলে, ফটো তোলে। মজনু সাহেব কার ফটো তোলে? লায়লার। মজনু একজন লায়লা ছিল, সেই লায়লাকে দেখার জন্য সে প্রতিদিন স্টেশনে যাইতো এবং তার কী উঠাইতো, ফটো উঠাইতো। সেখানে যদি আমরা দেখি প্রথমে, দেখো মজনু সাহেব ছিল, সাহেবের সহদীয় আমরা মনে রাখতে পারি কি উদ্ভিদের কোষ আছে মূলত সেলুলোজ নির্মিত। তারপর যদি আমরা স্টেশন দিয়ে মনে রাখতে পারি যে কি স্টেশনারি ফেজ হিসেবে ব্যবহৃত হয়, ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে সেলুলোজ ব্যবহৃত হয়ে থাকে। তো স্টেশন গেল। তো যদি আমরা দেখি এখানে ফটো দিয়ে কোনো কী করতে পারো, যে এসিডের ফটোগ্রাফিক ফিল্মে এটি ব্যবহার করা হয়। এসিডের ফটোগ্রাফিক ফিল্মে কী ব্যবহৃত করা হয়? সেলুলোজ ব্যবহৃত করা হয়। তারপর বাইরে যে বা দিয়ে তুমি মনে রাখতে পারো যে বর্তমানে বায়োটেকনোলজিতে ব্যবহৃত হচ্ছে কি সেলুলোজ, বর্তমানে বায়োটেকনোলজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেলুলোজ। একটা আছে নাইট্রেট বিশুদ্ধ তৈরিতে ব্যবহৃত হয়, নাইট্রেট বিশুদ্ধ তৈরিতেও সেলুলোজ ব্যবহৃত হয়ে থাকে। আমাদের যে নাইট্রেট বিস্ফোরক, নাইট্রেট বিস্ফোরকের আরেকটা উপাদান আছে, সেটা কি জানো? গ্লিসারিন ছিল, অর্গানিক কেমিস্ট্রি আছে, যে নাইট্রেট বোম ব্যবহার তৈরিতে গ্লিসারিন ব্যবহৃত হয়ে থাকে। তো সেলুলোজও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তো সেলুলোজ ব্যবহারগুলো যদি আমরা আরেকবার দেখি, প্রথমে দেখি এটা হলো একটা বস্তুশীল প্রধান কাঁচামাল, নাইট্রেট বিস্ফোরকে ব্যবহৃত হয়। তারপরে অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহৃত হয়। তারপর আমরা নির্মাণ সামগ্রী আসবাবপত্র এগুলো তো তোমরা জানোই,
এবং থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে ব্যবহৃত হয় এবং সেলুলোজ বর্তমানে বায়োটেকনোলজিতে ব্যবহৃত করা হয়। সেগুলো দেখে নাও, ইম্পর্টেন্ট আছে, অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর এখানে একটা ইম্পর্টেন্ট আছে, মানুষ সেলুলোজ হজম করতে পারে না কেন? সেলুলোজ সাধারণত কারা খায়? দেখো, গরু ছাগল যারা আছে ঘাস খায়, ঘাসের মধ্যে সেলুলোজগুলো তাদের হজম হয়, কিন্তু মানুষ খাইতে পারে না ইচ্ছা করলেও। কেননা সেলুলোজ হজম করার জন্য যে একটা এনজাইম থাকা দরকার, সেলুলোজ নামক একটা এনজাইম থাকে। সেলুলোজটা হজম করার জন্য সেলুলোজ নামক একটা এনজাইমের দরকার হয়। সো তোমরা যদি দেখো যে সেলুলোজ হজম করতে গেলে যে সেলুলোজের একটা থাকে, ওটা যে বন্ডটা থাকে সেলুলোজে বিদ্যমান, β1 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ নামে একটা বন্ড থাকে, যেটাকে ভাঙতে হয়। এটাকে ভাঙতে পারলে তাহলে সেলুলোজটা হজম হবে। কিন্তু ওই বন্ডটাকে ভাঙতে যে এনজাইমটা থাকা দরকার, সেলুলোজ নামক একটা এনজাইম দরকার। সেই এনজাইমটা সাধারণত মানুষের কি থাকে না, আমাদের সাধারণত মানুষের দিয়ে সাধারণত থাকে না, আমাদের গরু ছাগল যে আছে ওদের দিয়ে থাকে, তাই ওরা হজম করতে পারে, চিবায় চিবায় খায়, তো আমরা খাইতে পারি না, বুঝছো? এটা হলো মেন কারণ। তারপর যদি আমরা দেখি এখানে স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য, এটা দেখে নিও একটু, খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর যদি আমরা এখানে দেখি গ্লাইকোজেন, এটা উদ্ভিদের প্রধান একটা পলিস্যাকারাইডগুলোর মধ্যে একটা অন্যতম, যেটা মানবদেহে আমাদের প্রধান খাদ্য সঞ্চিত হিসেবে থাকে। ইয়াতে যকৃতে গ্লাইকোজেন হিসেবে আমাদের সঞ্চিত থাকে। শর্করা, তোমার ফ্যাটি অ্যাসিড, এগুলো হিসেবে আমাদের হজম করতে পারি না, এগুলো অতিরিক্ত খাদ্য উপাদান হিসেবে সঞ্চিত থাকে এবং প্রয়োজন অনুসারে যখন খিদে হয় এগুলো ভেঙে যায়। সো গ্লাইকোজেন হিসেবে দেখো, যদি আমরা দেখি গ্লাইকোজেন হলো একটা কি, গ্লাইকোজেনের মূল কাঠানিক একক হলো কি আলফা ডি গ্লুকোজ। সেগুলো এই কয়েকটা দেখে নেবা। এখানে আমাদের স্টার্চ ছিল বিটা ডি গ্লুকোজ, তো গ্লাইকোজেন হলো কি আলফা ডি গ্লুকোজ। এই যে একটু যেটা বললাম যে প্রাণীদের যকৃত, লিভার ও মাংসপেশিতে, যকৃত, লিভার ও মাংসপেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে, যা কি কার্বন শক্তি হিসেবে করে। এই জন্য গ্লাইকোজেনকে বলা হচ্ছে কি প্রাণীজ শর্করা বা প্রাণীজ স্টার্চ। এখন তোমাদেরকে আমার একটা কোশ্চেন রইল যে উদ্ভিজ্জ শর্করা কোনটি? সো উদ্ভিজ্জ শর্করা কোনটি একটু কমেন্ট বক্সে কমেন্ট করবা, কোনটি উদ্ভিজ্জ শর্করা। তারপর যদি আমরা এখানে গ্লাইকোজেন দেখি, এখানে একটা ইম্পর্টেন্ট পড়া আছে, আমাদের এটা দেখতে হবে। গ্লাইকোজেন সাধারণত এই পানিতে আংশিক দ্রবণীয় এবং সাদা পর্যায়জাতীয় পদার্থ। আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ ধারণ করে, ঠান্ডা পানিতে রিকলেট দেয় এবং তাপ দিলে এর লাল বর্ণ চলে যায়। সো এটা যদি আমরা একটু মনে রাখি, মনে রাখার ট্রাই করি একটা গল্প দিয়ে, তাহলে আমরা গ্লাইকোজেনটা হলো একটি, গ্লাইকোজেন হলো একটা মিস্টার ঘুষখোর, ঘুষখোর বান্দা যে ঘুষ খায়। এখন ঘুষ খায়, তখন তাকে যখন কিছু উপহার সামগ্রী বা ঘুষ দেওয়া হয়, তখন কি একটু শুশু হয়, লজ্জায় লালচে বেগুনি হয়ে যায়। এই যে দেখো, যখন আমরা আয়োডিন দ্রবণ প্রয়োগ করলাম, লালচে বেগুনি হয়ে গেল, বুঝছো? তাহলে গ্লাইকোজেন কি ঘুষ পেলে বা উপহার পেলে লালচে বেগুনি হয়ে যায়। তারপর যখন সে যে ঘুষ খায়, এটা এখন ডিবি পুলিশ জানতে পেরে গেছে, জানতে পারার পর তারা এখন তার বাসায় রেড দিয়ে কিনেছে, সব যে ইয়েগুলো ছিল, ঘুষের পয়সা ছিল, সব নিয়ে গেছে। এখন নিয়ে যাওয়ার পর যেহেতু ঘুষ দিছে, এখন একটাকে হ্যাঁ যদি এখানে তাপ দিই, তাপ দিলে একটা কি অবশ্যই উত্তপ্ত হওয়ার সৃষ্টি হবে না, এই লালচে বেগুনি পর্যটা দূর হয়ে যাবে। যে ঘুষ, এখানে ঘুষটা হলো মূলত আমাদের তাপ, তাপটা যখন দেওয়া হলো তখন তো লালচে বেগুনি পর্যটা দূর হয়ে গেল। তারপর যখন যখন ঘুষ করে গ্লাইকোজেন, ও যেহেতু সব সম্পদ নিয়ে গেছে ডিবি পুলিশ এসে, যখন ডিবি পুলিশ চলে গেলো তখন কী হয়ে গেছে, সে একটু মন খারাপ করছে, সে বলতেছে ইস আমি ঘুষ খেয়েছি তো কী হয়েছে, অনেকেই তো খায়, এই জন্য আমাদের টাকা পয়সা নিয়ে যেতে হবে। তখন সে মুখটা কালো করছে, বুঝছো? যখন কি কালো বর্ণ ফেলে ফেলো। সো এভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে গ্লাইকোজেন সম্বন্ধে আমাদের জানতে হবে যে গ্লাইকোজেনকে আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ ধারণ করে, আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ ধারণ করে, আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ ধারণ করে, এবং তাপ দিলে কী হয়, এর লাল বর্ণ কী হয়, অপসারণ হয়ে যায়, এবং যখন আমরা কী করি ঠান্ডা অবস্থা করি তখন এই কালো বর্ণ ধারণ করি। বুঝতে পেরেছি, মন খারাপ হয়ে গেছে। আরেকটা কিছু ব্যাপার আছে আমাদের, যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে রক্তে প্রবাহিত হয় এবং রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। এটা আমাদের যে এটা হচ্ছে পরিপাক, এখানে গিয়ে আরও ভালো করে জানতে পারবা পরিপাকে। নেক্সট লেখা আশা করি গ্লাইকোজেনের যে ব্যবহারটা আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে একবারে এই তিনটা থেকেই 23 সালে একটা কোশ্চেন এসে গেছিলো, এই তিনটা অপশন থেকেই। গ্লাইকোজেনের ব্যবহারে পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন পেশির কাজে শক্তি যোগায়, যকৃতের গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত করে, এটি রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রাকে নিয়ন্ত্রণ করে। যদি দেখবেন যে কোনটি গ্লাইকোজের ব্যবহার নয়, তখন এখানে ছিল মেবি তোমাদের
পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন পেশিগত শক্তি যোগায়, তারপর যকৃতে গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয় এবং রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ রক্তে দিয়েছিল আমাদের এখানে মেবি ভিটামিনের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করা ছিল। মেবি 3টা মানে একটা অপশন চেঞ্জ করে দিয়েছিল আর কি, এখানে ছিল। সো এটা দেখে নেবো আমাদের ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট। আর এখানে যেহেতু 3টা ব্যবহার আছে, 3টা অপশন দেখলেই স্যারদের আর লোভ মানে না, এখান থেকে কোশ্চেন করবেই। তারপর যদি আমরা এখানে আসি কিছু রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার দিতে পারবো। সো উদাহরণগুলো দেখে নেবো, ইম্পর্টেন্ট আছে। রিডিউসিং সুগার এটা আমরা আগে দেখে আসছি, এখানে আলাদা করে দিচ্ছি আবার। গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানোজ এগুলো রিডিউসিং সুগার বা বিচলিত হয়। বেনেডিক্ট দেবো না, ফিলিং দেবো দ্বারা বিচলিত হয়। রিডিউসিং মানে কি বিচলিত হবে, আর নন রিডিউসিং যেগুলো সুক্রোজ, ট্রিহালোজ, পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং ইয়েগুলো, বিশেষ করে পলিস্যাকারাইডগুলো হচ্ছে নন রিডিউসিং সুগার। তারপর এখানে একটা ইম্পর্টেন্ট আছে হেমিসেলুলোজের উদাহরণ, গ্লুকান, জাইলান এগুলো হেমিসেলুলোজ এবং কাইটিন, এটা একটু ইম্পর্টেন্ট যে এটি একটি নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড এবং ছত্রাকের কোষপ্রাচীর, কাঁকড়া, লোবস্টার ইত্যাদিতে বৈজ্ঞানিক কী থাকে, কাইটিন থাকে। ছত্রাকের কোষপ্রাচীর প্রধানত কাইটিন, এটা তোমরা জানো। তারপর ইয়ে থাকে ছত্রাকের কোষপ্রাচীরে কাইটিন, তারপরে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে থাকে কী যেন থাকে, ভুলে গেছি এটারে, মনে নেই, দেখে নিয়ে তোমরা। তারপর আমাদের এখানে কী আছে, কার্বোহাইড্রেট ডেরিভেটিভস আছে কিছু, গ্লুকোসামিন, গ্যাস্ট্রোসামিন, যেমন গ্লুকোসামিন পলিমার হয়ে তৈরি হয় কাইটিন, তারপরে গ্যাস্ট্রোসামিন হয়ে থাকে, একটু দেখে নিবা। তারপর হচ্ছে জীব দিয়ে কার্বোহাইড্রেট সরকারের ভূমিকা, এগুলো দেখে নিবা, রিডিং দিয়ে নিলে ভালো হবে আশা করি। সো কার্বোহাইড্রেট লেকচার আমাদের এ পর্যন্তই ছিল। কার্বোহাইড্রেটের 2টা লেকচার নিয়ে অনেক ভালোভাবে হলো, এই 2টা অনেক হেল্পফুল হবে আশা করি। যেহেতু বইয়ের লাইন বাই লাইন দেখাই দিলাম ভালো করে, তোমাদের এসএসসিতে তো পারবা, অ্যাডমিশনের প্রতি অনেক হেল্পফুল হবে আশা করি। চেষ্টা করিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। সো আজকে এ পর্যন্ত, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে সবার। আল্লাহ হাফেজ।